জামাতে ইসলাম এদেশের স্বাধীনতা, গণতন্ত্র, ভূখণ্ডে, বাংলাদেশের ভূখণ্ডে তারা কোনোদিন বিশ্বাস করেনি, আজও বিশ্বাস করে না, আগামী দিনও তারা বিশ্বাস করবে না। এটি বাস্তবতা। এবং আপনি যেটি বললেন যে মহান মুক্তিযুদ্ধের সময় যে সংগঠনটি বাংলাদেশ নামক একটি দেশ প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ নামক একটি দেশ বিশ্বের মানচিত্রে আলাদাভাবে পরিচিতি পায়, এটা কিন্তু কখনোই কিন্তু তারা কিন্তু চায়নি। তারা সবসময় পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে এবং এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে। এদেশে লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম তারা নষ্ট করেছে। আজকে তারা শহীদ মিনারে যায়, তারা কিন্তু পায়ে কিন্তু আপনার জুতা পায়ে দিয়ে কিন্তু ওঠে। তাদের শহীদদের প্রতি ন্যূনতম কিন্তু সম্মান, শ্রদ্ধা কোনো কিছুই কিন্তু নেই। ওই যে বললেন নৈতিক দায়িত্ব, যেহেতু ওনারা পার্লামেন্টে মানে কথিত কথিত পার্লামেন্টে গিয়েছেন, সেই কথিত পার্লামেন্টে যাওয়ার কারণে সেই কথিত ব্যক্তি হিসেবে তারা আজকে স্মৃতিসৌধে যাচ্ছেন। এটা আমরা তাদেরকে তিরস্কার করব না উপহাস করব, এ ভাষা আমার জানা নেই। যারা একটা দায়িত্বশীল জায়গায় মানে নিজেদেরকে দায়িত্বশীল মনে করে যখন বলে যে আমি আমার নৈতিক দায়িত্বের কারণে এসেছি, দায়বদ্ধতা থেকে নয়, আপনার মধ্যে যখন দায়বদ্ধতা থাকবে না, শুধু আপনি দায়িত্ব পালন করবেন, তখন আপনি কারো না কারো পারপাস আপনি সার্ভ করছেন। আর আপনি যখন দায়বদ্ধতা থেকে যাবেন, দায়বদ্ধতা কি? দেশপ্রেমের দায়বদ্ধতা, এই মাটির দায়বদ্ধতা, এই মাটির মানুষের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আপনি কিন্তু যাননি, আপনি নৈতিক জায়গা থেকে এসেছেন। আপনি কিন্তু আলটিমেটলি কিন্তু স্বীকার করে নিলেন যে আপনি ওই শহীদ মিনারকে, ওই স্মৃতিসৌধকে আপনি মানেন না। আপনি শহীদ মিনার স্মৃতি সৌধে আপনি গিয়েছেন শুধু আপনার চেয়ারটাকে ঠিক রাখার জন্য, অনৈতিকভাবে ঠিক রাখার জন্য, নৈতিকভাবে না। উনি যে কথাটা বলেছেন সেটা একটা অনৈতিক কথা বলেছেন। উনি যে বলেছেন যে নৈতিক নৈতিক কারণে গিয়েছি, এটাও একটা অনৈতিক এবং অন্যায় কথা বলেছেন। এটা উনি বলতে পারেন না। আমরা ওনাদের নাম নিয়ে আমাদের মুখটাই মধ্যে মানে নষ্ট করতে চাই না। আজকে পবিত্র জুমাবার, হ্যাঁ। তো আমি আমি যেটা বলবো যে সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ তারা জানে, তারা বোঝে এদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি কারা, স্বাধীনতার বিপক্ষের শক্তি কারা। আজকে বাংলাদেশে যারা নতুন প্রজন্ম, আজকে যাদেরকে জেনজি বলা হয়, জেনজিদেরকে যেভাবে মগজ ধোলাই করে 5 আগস্টের আগে মাঠে নামানো হয়েছিল। এবং সবচেয়ে একটা মজার বিষয় আপনারা খেয়াল করেছেন, আপনারা প্রত্যেকে, আপনাদের মনে থাকার কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রয়োজনের সময় সবাই কিন্তু বিক্রি করার চেষ্টা করে, আওয়ামী লীগ ব্যতীত। 5 আগস্টের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছোট শর্ট পিসগুলো যেভাবে তারা পাবলিসিটি করেছে, এত পাবলিসিটি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা হয়তো বা কখনো করেনি। এটা আমি আমার ধারণা থেকে আমি বলছি, আমার ভুলও হতে পারে। জামাত বলেন, আপনার বিএনপি বলেন, জঙ্গি বলেন, সর্বহারা বলেন, সব দল মত এক হয়ে তখন কিন্তু বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল। বঙ্গবন্ধুর সেই দরাজ কণ্ঠে সেই প্রতিবাদী বিপ্লবী ভাষণগুলো কিন্তু বাজিয়ে তারা 5 আগস্টের ম্যানিপুলেট কিন্তু করেছিল। দেখুন সেইগুলো কিন্তু তারা কিন্তু আমি একটু আপনাকে সংযুক্ত করে দিই। আমি আপনাকে একটু সংযুক্ত করে দিই। হ্যাঁ, বলুন। তারা এই 5 আগস্ট ঘটানোর জন্য যে মেটিকুলাস ডিজাইন করেছিল, সেখানে তাদের সবচেয়ে বড় যে স্লোগানটা ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা বঙ্গবন্ধুটাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কারণটা হচ্ছে তারা জানে যে এখনো এদেশের মানুষ, তারা যে বয়সেরই হোক না কেন, তারা বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসাবে তারা স্বীকার করে লালন করে এই ধারণাটা। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সেই সম্মান, শ্রদ্ধা, দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বিশেষ গোষ্ঠী ব্যতি রেখে সবার কাছে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে প্রত্যেকের হৃদয়ে কিন্তু স্থান করে নিয়েছেন। এবং আপনি যেটি বললেন যে 5 আগস্টের আগেও জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ঢাল বানিয়ে তার বক্তব্য প্রচার করে
আমাদের বিরুদ্ধেই কিন্তু তারা কিন্তু আপনার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। এবং জি, আমি রানা ভাই বলুন। আপনাকে আরেকটা প্রশ্ন করেছি। বিএনপি নিজেদের বলে যে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি। আমার প্রশ্ন কখনোই হলো, নয়, তারা যদি স্বাধীনতার সপক্ষের শক্তি হবে, কখনোই নয়, এখন পর্যন্ত, জি, কখনোই নয়। আমি এই জন্য বলবো বিএনপি স্বাধীনতার সপক্ষের শক্তি হতে পারে না। হ্যাঁ, তারা বলতে পারে যে আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণা আমরা লালন করি, বহন করি, এটা তারা বলতে পারে, কিন্তু তারা স্বাধীনতার শক্তি নয়, তারা মুক্তিযুদ্ধের শক্তি নয়। মুক্তিযুদ্ধে বিএনপির কোনো অবদান ছিল না। আর আমার ভাই সাইদুর রহমান হৃদয় বলেছে যে ৭৮ সালে জন্ম, ৭১ সালে হয়েছে মহান মুক্তিযুদ্ধ। সুতরাং একটা ৭-৮ বছর পরে ক্যান্টনমেন্ট থেকে আপনি অস্ত্র ত্যাগ করে, আপনি ক্ষমতা দখল করে আপনি মনে করেন যে আপনি গণতন্ত্রের মহানায়ক হবেন, এইটা ভাববার কোনো সুযোগ নেই। ইতিহাস না রানা ভাই, আমরা আমরা দেখছি অনেক অনেক ছাত্র দলের নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেয় তারা 17 বছর ধরে নির্যাতিত। আমি দেখছি অনেকের বয়স 15 এখনো হয়নি। একটা 15 বছরের ছেলে স্ট্যাটাস দেয় 17 বছর ধরে নির্যাতিত। ঠিক সেরকম ভাবেই তারা 71কে নিজেদের দাবি করে, যাদের জন্ম 78 সালে। দেখুন, আমরা আসলে খেয়াল করে দেখবেন যে একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ যে নীতি নৈতিকতা আদর্শ নিয়ে রাজনীতি করে, যে চক্ষু লজ্জা নিয়ে রাজনীতি করে, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে সেই চক্ষু লজ্জা আজকে আমরা খুঁজে পাই না, আমরা খুঁজে পাই না। আপনি যে কথাটা বললেন যে 17 বছর নির্যাতিত হয়েছে, বয়স হচ্ছে 15, আর সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি 17 বছর ধরে নির্যাতিত। তারা যেভাবে আপনার গুজব ছড়াতে পারে এবং গুজব চাষাবাদ করতে পারে, বিএনপি জামাত, যেটা আওয়ামী লীগ কখনোই গুজবে বিশ্বাসী নয়। আপনার আওয়ামী লীগ গুজব চাষাবাদ করে না, বরং গুজবকে আওয়ামী লীগ প্রতিহত করে। এবং সব সময় দেখবেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপনার ভৌতিক গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। এবং আপনি যেটা বলেছেন যে তৃণমূল পর্যায়ের মানে মানুষ কেমন আছে, তৃণমূল পর্যায়ে মানুষ আজকে ভালো নেই, তৃণমূলের আজকে মানুষ ভালো নেই। আজকে আপনি গ্রাম গঞ্জ মাঠ ঘাট যেখানেই যাবেন, আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে আমি ভালো নেই। আপনি একজন লোককে জিজ্ঞেস করলে যদি আপনি উত্তর পান যে ভালো আছেন, তাহলে সে হয়তো লৌকিকতার খাতিরে বলতে পারে যে আমি ভালো আছি, প্রকৃত অর্থে কেউ আজকে ভালো নেই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাহলে ধর্ষক আর ধর্ষিতা কি এক রাস্তায় চলে, একসঙ্গে চলে, একসঙ্গে পথ চলতে পারে? ধর্ষক আর ধর্ষিতা, তাহলে আজকে তো পার্লামেন্টে ধর্ষক আর ধর্ষিতার পার্লামেন্ট হয়েছে। আজকে তারা পথ ধর্ষক এবং ধর্ষিতা একই পথে তারা চলছে, একই পথে তারা কিন্তু পথ হাঁটছে। কিন্তু বলুন। ধন্যবাদ রানা ভাইকে। বিষয় হলো, আপনি যে কথাটা বললেন যে মানুষ কেমন আছে, আমরা কিন্তু তৃণমূল পর্যায়ে শুনতে পাই মানুষ বলে আগেই ভালো ছিলাম। আমি এখন হৃদয় ভাইয়ের কাছে আসছি। হৃদয় ভাই, আমি আপনাকে এখানে একটু বলি মানসুর ভাই, যে ধরুন 5 আগস্টের পরে দেখুন মানুষের মধ্যে যে পরিবর্তনটা আসছে, 5 আগস্টের পরে মানুষ কিন্তু আপনার মানে একটা গুমট ভাব ছিল কিন্তু সারা দেশে, কিন্তু গুমট ভাব, কারণ মুখ খোলার কিন্তু আপনার মানে সুযোগ ছিল না। তখন প্রথমে কিন্তু মানুষ কিন্তু বলতো যে আগেই ভালো ছিলাম, তারপরে আস্তে আস্তে এই কথাটা যখন আপনার স্লোগানে পরিণত হয়ে গেল, তারপরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বলা শুরু করলো নৌকাই ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল। এখন কিন্তু বলে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি অসম্ভব। যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে যারা তকমা দেওয়ার চেষ্টা করেছে, দেশরত্ন শেখ হাসিনাকে দেশীয় আন্তর্জাতিকভাবে যারা ছোটখাটো করার চেষ্টা করেছে, আজকে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ গড়ার কিন্তু রোল মডেল আর্টিস্ট হিসেবে কিন্তু বহির্বিশ্বে কিন্তু স্থান লাভ করেছে। সুতরাং আমরা ধন্যবাদ রানা ভাইকে। শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, রানা ভাই বলতে চেয়েছেন শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো আর্টিস্ট। এবং দেশ গড়ার আর্টিস্ট, হ্যাঁ, এবং এই দেশ গড়ার আর্টিস্ট শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। রাষ্ট্রীয় কোষাগারের
অর্থ লুটপাট করার একটা মহাপরিকল্পনা। কারেক্ট। কারণ আপনি যে উদাহরণটা দিলেন যে এখন স্মার্ট বাংলাদেশ, যেখানে এসকেলেটর দিয়ে আপনার দিয়ে আপনার 1 ঘন্টায় যে মাটি কাটা যাবে 100 জন কোনো 500 জন আপনার লেবার দিয়েও সেটা পসিবল নয়। না, সেই প্রযুক্তি আমাদের দেশে কিন্তু রয়েছে, কিন্তু সেটি কিন্তু করা হচ্ছে না। কারণ অ্যাভেলেবল, ওইটা একেবারে অ্যাভেলেবল। লুটপাটটা করতে পারবেন না, আপনি তো লুটপাট করতে পারবেন না। আর আপনি আপনি যখন মানে লেবার যখন খাটাবেন, তখন আপনার লেবার 50টা আপনি উপস্থিত করে আপনি 500 লেবারে বিল করে আপনি কিন্তু এই লুটপাটটা কিন্তু করতে পারবেন। আরেকটা যে শো আপের যে কথাটা বলেছেন, এটা একটা বাস্তব আহ, দৃষ্টান্ত আমার নির্বাচনী এলাকায় রয়েছে। সেটা হচ্ছে আমার নির্বাচনী এলাকা, এটা হচ্ছে আপনার 39 বগুড়া 4 কাহারো নন্দীগ্রাম আসে। আর আমি নন্দীগ্রাম জি। আমার নিজ এলাকা। আমার নন্দীগ্রাম উপজেলার 4 নম্বর থালতামাজরা ইউনিয়নের একটা গ্রাম আছে, সেই গ্রামের পাশ দিয়ে রাস্তা রয়েছে, যে রাস্তাটি সরকারি কোনোভাবে বরাদ্দ হয়নি। ওই রাস্তায় আপনার টেন্ডার হয়নি, কোনো কিছু হয়নি। গত 12ই ফেব্রুয়ারির প্রশাসনের নির্বাচনে যিনি নির্বাচিত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য, তিনি নির্বাচনের মধ্যে যে আপনার আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে ভেকু, ভেকু নিয়ে দেখুন, দিয়ে আপনার ভেকু দিয়ে আপনার ওই পুরো রাস্তাটা আপনার আপনার মাটি উঠিয়ে ফেলছে। কি হবে? এটা ইট পাড়া হবে, পিচ ঢালা রাজপথ হয়ে যাবে। আজ পর্যন্ত সেইখানে আপনার ওইটুকুই শুধু আপনার মনে করেন যে আপনার মাটিটুকুই আপনার কেটে নিয়েছে, যেটা এই যে আপনার আসন্ন বর্ষা মৌসুমে আমি গতকালকে আমার এলাকার লোকজনের সঙ্গে মানে কথা বললাম, বলতেছি যে আমরা মারা যাব। কারণ আমাদের ধান থেকে শুরু করে বিভিন্ন পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন বৃষ্টি হবে বর্ষাকালে আমরা কেমনে পথ চলবো? ভ্যান আসবে না, রিক্সা আসবে না। তাহলে এই যে দেখেন তারা কিভাবে কত সূক্ষ্মভাবে মানুষের সঙ্গে কত সুকৌশলে শো আপ করে প্রতারণা, এটা কিন্তু প্রতারণা, এটা শুধু শো আপ নয়, এটা কিন্তু প্রতারণা, মানুষের সঙ্গে আচ্ছা, প্রতারণা। আমি আমি টার্গেট হচ্ছে আমি যে মানুষকে ভুল ভাল বুঝিয়ে যে কোনো ভাবে একটা বাচ্চাকে কোলে নিয়ে একটু আদর করলো, করে আপনার বোঝাচ্ছে যে আমি সকল বাচ্চার পিতা হতে চাই। একজন মাকে জড়িয়ে ধরে একটু আপনার বুকে নিয়ে বলছে একটু একটু আশীর্বাদ করে দেন, বলছে আমি সকল মাতার সন্তান হতে চাই। আসলে এই অভিনয় দিয়ে রাজনীতি আর চলবে না। এই অভিনয়ের রাজনীতি দিন যত ঘনিয়ে আসবে, এই রাজনীতির তত আপনার কমিয়ে আসবে, নিপাত যাবে। এবং আমি বিশ্বাস আমি করি আমি রানা ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। রানা ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো, আমরা ঈদ পার করে আসলাম। হৃদয় ভাই বলেছে যে ঈদে রাজপথ নৌপথ তো আসলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল, যেখানে একেবারেই নিম্ন আয়ের মানুষ তারা বাড়ি যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হিসেবে যখন বাস অথবা ট্রেনের টিকিট কাটতে গেছে, আমরা বাসের কথাটা বলছি, দেখা গেছে 400 টাকা যে বাসের ভাড়া ছিল সেটা হঠাৎ করেই 1500 টাকা হয়ে গেছে। এই যে অস্বাভাবিক টিকিটের মূল্য বৃদ্ধি, এটা কি আসলে আমাদের ঈদের আনন্দকে ম্লান করেছে কিনা, আপনি এটাকে কিভাবে দেখেন? অফকোর্স এটা তো অবশ্যই ম্লান করেছে। কিন্তু দেখুন, যখন টিকিটের দাম যখন ঊর্ধ্বমুখী হয়ে গেল, আপনার 400 টিকিট যখন 1600 বিক্রি হচ্ছে, তখন যোগাযোগ মন্ত্রী বলছেন যে কিছু লোক উপযাচক হয়ে 20-50 টাকা বেশি দিয়ে টিকিট নিচ্ছে। তাহলে আপনি কি আপনার এই কথাতে তাহলে ওই যে আপনার 4-5 গুণ যে টাকা বেশি নিচ্ছে, আপনি সেটাকে বৈধতা দিলেন, আপনি তাদেরকে আপনি উৎসাহিত করলেন। আপনি আপনি কোথায় তাদেরকে নিরুৎসাহিত করবেন? আপনি না করে আপনি উৎসাহিত করেছেন। এটার জন্য আমি বলবো যে পরিবহন মালিকদের চেয়ে এই পরিবহন যে মন্ত্রী, উনি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী। এবং ওনার এই কথার জন্যই আস্ফালন বেড়েছিল আপনার পরিবহন মালিকদের, এবং তারা নির্বিঘ্নে এই ক্রাইমটি করতে পেরেছে। 400 টিকিট তারা 1600 টাকা নিতে পেরেছে। আরেকটা কথা আপনি বলেছেন যে এই যে ঈদ যাত্রায় যে আপনার মানুষের যে মৃত্যু হয়েছে, আমার ভাই হৃদয় বলল, ও খুব সুন্দরভাবে বলেছে। আমি শুধু এটুকু বলবো
যে দেখুন, আপনি দক্ষ আর অদক্ষ চালকের হাতে যখন আপনি গাড়ি দিবেন, তখন কিন্তু সেই গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করবে, এটাই কিন্তু স্বাভাবিক। হবে। রাষ্ট্র পরিচালনায় কিন্তু এইখানে কিন্তু দক্ষতার কিন্তু যথেষ্ট মানে প্রয়োজন কিন্তু রয়েছে। আর বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের সেইখানে কিন্তু দক্ষতার যথেষ্ট কিন্তু ঘাটতি কিন্তু রয়েছে। এই অদক্ষতার কারণেই আমি যেটি মনে করি, শুধু যোগাযোগ মন্ত্রণালয় নয়, আজকে সকল মন্ত্রণালয় এবং বর্তমান সরকার একটা অদক্ষ সরকার, একটা অদক্ষ সরকার। এই অদক্ষ সরকারের কাছে আমরা দক্ষ কিছু আশা করে আমরা পাবো না। আমরা ওইরকম পাবো হয়তো, ধন্যবাদ। দেখবেন যে কুরবানি ঈদে আসলে আপনার যোগাযোগ মন্ত্রী বলবেন যে এখন যদি যাত্রী যদি কাউন্টার মাস্টারকে যদি 100 টাকা যদি জোর করে পকেটে ঠেসে যদি দেয়, এটার জন্য আমরা কি ব্যবস্থা নেব, হয়তো এরকমই পিস দিবে। বিএনপি জামাত যখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আমি উল্লেখ করেই বললাম, তখন জঙ্গিবাদের উত্থান ঘটে, চরমপন্থী সর্বহারাদের অভয়ারণ্য হয়ে যায় একটা এলাকা, বিশাল একটা এলাকা। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001 সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসলো, আসার পরে শায়েক আব্দুর রহমান, বাংলা ভাই, বাংলা ভাই। বাংলা ভাই যার বাড়ি বগুড়ার গাবতলীতে, এবং যে গাবতলীতে বাড়ি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার পৈতৃক বাড়ি গাবতলী। সেই গাবতলীর সন্তান ভাই, ছিলেন আপনি আপনি কি কুখ্যাত আপনি বাংলা কি ভাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইনাকে কি প্রধানমন্ত্রী হিসেবে আপনি মানেন? আমার একটা ছোট্ট কথিত প্রশ্ন। কথিত কথিত প্রধানমন্ত্রী, আহ, প্রধানমন্ত্রী, জি জি কথিত। জি এটা জি এটা জি কিন্তু জি আমি জি আমার শুরুতেই জি কিন্তু ভাই, বলেছি, কিন্তু আমি এটা শুরুতেই বলেছি। যাই হোক, তো জি তো 2001 সালে আপনার বিএনপি ক্ষমতা আসার পরে বাংলা ভাইয়ের উত্থান কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের, আমি নাম নিতে চাই না, একেবারে শীর্ষ পর্যায়ের মানে নেতৃত্বের হাত ধরেই বাংলা ভাইয়ের উত্থান। শুধু তাই নয়, বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলা ভাইয়ের যখন উত্থান, বাংলা ভাইকে পুলিশ প্রোটেকশন দিয়ে আপনার নওগাঁ পর্যন্ত পৌঁছে দেওয়া হতো। এরকম জি বহুত জি নজির জি রয়েছে, ঘটনা রয়েছে। তৎকালীন সময়ে পুলিশ কর্মকর্তা যারা ছিলেন, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে যে আপনার বগুড়া জেলার মধ্যে যখন বাংলা ভাই প্রবেশ করত, তখন বগুড়া জেলা পুলিশ তাকে বগুড়া জেলার শেষ শেষ সীমানা পর্যন্ত তাকে পুলিশি পাহারা তাকে পৌঁছে দিত। দেওয়া হতো, পৌঁছে দিত। একজন ক্রিমিনালকে, যে কিনা দিন দুপুরে মানুষ খুন করে, এবং সেই ব্যক্তি কে আপনার পা উপর দিকে পা ঝুলে আপনার মাথা নিচ দিকে করে দিয়ে রেখেছিল, আমার নন্দীগ্রাম উপজেলায় সেই লোককেই কিন্তু ঝুলে রেখেছিল, যেটি বাদশা, আন্তর্জাতিক গণমাধ্যমে। আমার ভুল না হলে বাদশা, লোকটার নাম বাদশা ছিল। বাদশা, absolute ইয়েস, কারেক্ট। বাদশা, বাদশা, রাইট, বাদশা খুন করলো আত্রাইয়ের মধ্যে, আর লাশটা নিয়ে এসে ফেলে জি গেল, জি ঝুলে দিল আমাদের নন্দীগ্রাম উপজেলার মধ্যে। এটা আন্তর্জাতিক তৎকালীন জি সময়ে আন্তর্জাতিক মিডিয়া, সমস্ত আন্তর্জাতিক মিডিয়া এটা কিন্তু ফলাওভাবে কিন্তু মানে প্রচারে কিন্তু হয়েছিল। তো আমাদের তো এদের চরিত্র তো জানা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে যে অপশক্তি অবৈধভাবে ক্ষমতা দখল করে, অসাংবিধানিকভাবে আজকে সংবিধানকে কুক্ষিগত করে, সংবিধানের অগ্রযাত্রাকে স্তব্ধ করে, অসাংবিধানিকভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তাদের দ্বারা আমরা এই দেশে ভালো কিছু আগেও প্রত্যাশা করিনি, এখনো করি না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিএনপি যখন ক্ষমতা আসে, তখন দেখবেন যে সারের জন্য হাহাকার হয়। সার নিতে গিয়ে কিন্তু মানুষকে প্রাণ দিতে হয়, গুলি খেয়ে মরতে হয়। জি। বিএনপি ক্ষমতায় আসলে টিসিবির চালের পিছনে গেলে ট্রাকের চাপায় পড়ে শিশু বাচ্চা আপনার আপনার মারা যায়, দিতে পারে না। না, আমি এদের আমি রানা ভাই, আমি যে প্রশ্নের কথা বলছি, আমি আমি আসলে সরবরাহের প্রশ্ন করেছিলাম। আপনার এলাকায় মেবি একটা স্লোগান চালু আছে, আমি খোঁজ নিয়ে দেখেছি, এক নদীর দুই ধারা, জিএমবি ও সর্বহারা। হ্যাঁ, আপনার হ্যাঁ, এলাকায় মেবি স্লোগানটা চালু আছে। আমরা কিন্তু এটাও হ্যাঁ, দেখলাম, সিলেটে বাউল গানের অনুষ্ঠানে হামলা হলো। একদিকে সর্বহারার তাণ্ডব, আর একদিকে ডানপন্থী মৌলবাদের তাণ্ডব।
এই যে সিলেটে যে আপনার এই যে আমরা যে মব দেখলাম, একটা বাউল সঙ্গীতে মব দেখলাম, আসলে এটা কি মানে শুধুমাত্র সরবরাহ না, এই ডানপন্থী মৌলবাদের চারশোকে এই সরকার করছে? এই সরকার জঙ্গি, সর্বহারা। রানা ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না রানা ভাই। রানা ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা রানা ভাইয়ের কাছে আবার আসবো। আহ, একই প্রশ্ন, হ্যাঁ, সেটা হ্যাঁ রানা ভাই, আমরা আপনাকে ডিসকানেক্ট আমরা হয়ে শুনতে পাচ্ছি। গিয়েছিলাম। আমার প্রশ্ন, হ্যাঁ উত্তর দেন। জি আরেকবার। বলেন রানা ভাই। আমি প্রশ্ন করলাম, একই নদীর দুই ধারা, জিএমবি ও সরবরাহ। এই সরকারের আমলে সর্বহারা, রাইট। উত্তরবঙ্গের প্রবেশদ্বারে আমরা দেখছি সরবরাহের উৎপাত, দক্ষিণবঙ্গে দেখছি মৌলবাদের উৎপাত। আসলে এই 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 এই- এই সরকার কি আসলে এই দুইটারে কি মানে কি বলবো, চাষাবাদ শুরু করছে কিনা, আপনার কি মনে হচ্ছে? অবশ্যই। এবং দিন যত যাবে এদের অপতৎপরতা তত বাড়বে। আপনি দেখবেন জঙ্গিবাদের উত্থান ঘটবে। আপনার আহ, বাংলা ভাইয়ের মতো আবার কোনো আপনার টাইগার ভাই হোক, XYZ ভাই আপনার তৈরি হবে। আর আপনার মৌলবাদরা তো আপনার মনে করেন যে আপনার তো মানে আছি। তৌহিদি জনতার তো একটা আচ্ছা, আপনার ব্যানার তারা তৈরি করেছে। সেই তৌহিদি জনতার ব্যানারে গেলে আপনার 7 খুন মাপ। তো আমরা কখনোই একটা সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে অসাম্প্রদায়িক ভাবনা আমরা কখনোই প্রত্যাশা করতে পারি না। এরা সাম্প্রদায়িক, বিএনপি জামাত দুই দলের একই ধারা। তারা সাম্প্রদায়িক রাজনীতি করে এবং তারা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। যে কারণে দিন যত যাবে আমাদের দেশে অসাম্প্রদায়িক চেতনায় আমরা যারা বিশ্বাস করি, অসাম্প্রদায়িক আমরা যারা ভাবধারা লালন ধারণ আমরা যারা করি, আমাদের জন্য টিকে থাকাটা খুব কঠিন হবে। আজকে বাউলদের শুধু আপনার সিলেটে নয়, সারা দেশে আপনার বাউলদের উপর আপনার যে অমানবিক অন্যায় অত্যাচার করা হয়েছে। আপনার একজন আহ, মৃত ব্যক্তিকে আপনার কবর থেকে আপনার লাশ তুলে আপনার পুরানো হচ্ছে। আপনার পুরানো হচ্ছে, জি। আপনার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক কার্যকরী আপনার সভাপতি মনিরুদ্দিন খান বাদল সাহেব, ওনার তার কবরে কবর আগুন জ্বালানো পর্যন্ত হচ্ছে। তুলে ফেলা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। এ কি? এটা কখনোই গণমানুষের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে নাই। বিএনপি কখনোই পারে নাই। বিএনপি একটা সুটেড বুটেড একটা আমি দল। বিএনপি বিএনপি রানা ভাই, কখনোই রানা ভাই সাধারণ আপনাকে, মানুষকে নিয়ে চিন্তা করে না। দেশ রানা ভাই নিয়ে তারা আপনাকে আরেকটা আপনি প্রশ্ন চিন্তা করবো। করে না। তারা একটু শেষ করি, বিএনপি সবচেয়ে মনে রাখবেন, আজকে বিএনপি অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা এসেছে তারা শুধু অর্থনৈতিকভাবে তারা লাভবান হওয়ার জন্য। এবং যাদের দেখবেন বিগত সময়ের আপনার মানে তাদের কি ইনকাম ছিল, 17 বছর তারা বলে আমরা নির্যাতিত। আরে ভাই, আপনি 17 বছর যদি নির্যাতিত যদি হয়ে থাকেন, আপনি ব্যবসা বাণিজ্য যদি না করতে, আপনি যদি নাই যদি পারেন, আপনার অর্থনৈতিক ইনকাম 17 বছরে বাড়লো 10 গুণ, 20 গুণ, 50 গুণ কোথা থেকে বাড়ে আপনার? এটার আয়ের উৎসটা কি? এই প্রশ্নটা তো এটা এটা থাকতে আমরা পারে, থাকতে নির্বাচনী পারে না? হলফনামায় দেখেছি। আমি একই আমরা কিন্তু ক্যাটাগরির হল একটা প্রশ্ন করবো, সেটা হলো দেখেন রানা ভাই, আওয়ামী লীগের কিন্তু অনেক বন্ধু ছিল, যারা পদধারী আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করত, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতো, যারা অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বাস করত। এই যে বাউল শিল্পী সংস্কৃতি, এই আওয়ামী লীগ যে তৃণমূলের সঙ্গে তার বন্ধুত্ব, বিগত দিন আমরা দেখেছি আসলে আওয়ামী লীগের সঙ্গে কি তৃণমূলের বন্ধুত্ব, এই বাউল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে বন্ধুত্ব, অসাম্প্রদায়িক চেতনা মানুষের সাথে বন্ধুত্ব, এগুলো কি ঠিক করে রাখতে পারছিল গত 17 বছর আওয়ামী লীগ? আপনার কি মনে হয়? অবশ্যই, মানে তৃণমূলের অবশ্যই। সঙ্গে যে আমি কানেকশন, এটা কি ঠিক ছিল? আমি 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 যেটা মনে করি, দেখুন, আওয়ামী লীগ আহ, আপনার 15 বছর 7 মাস রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, একটা না, 15 বছর 7 মাস রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আপনি যখন 10টা কাজ করবেন আপনার দুটা কাজ ভুল হতে পারে। আপনি যখন 10টা কথা বলবেন আপনার দুটা কথা কিন্তু ভুল হতেই পারে। আর যার কাজ নেই, কথা নেই, হবে। তার কিন্তু ভুল কিন্তু নেই, ভুল নেই। আওয়ামী লীগ তৃণমূলে বোবার শত্রু হয় না। বোবার শত্রু হনা, রাইট। তো আওয়ামী লীগ কিন্তু একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে মানে সব
সর্বক্ষেত্রেই কিন্তু এটা কিন্তু বন্ডিং ছিল। সেটা আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, আপনি বাউল বলেন, সাধু বলেন, সন্ন্যাসী বলেন, যারাই বলেন না কেন, সবার সঙ্গে একটা কিন্তু বন্ডিং ছিল। যে বন্ডিংটা আওয়ামী লীগের আদর্শিক বন্ধন, যে বন্ধনটা হচ্ছে আওয়ামী লীগের অসাম্প্রদায়িক। তো আওয়ামী লীগ যেটা পারে, আওয়ামী লীগ যা পারে, এবং আওয়ামী লীগ গণমানুষের জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ পা ফাটা মানুষের রাজনৈতিক দল। আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের এবং খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করে, পক্ষে কথা বলে, এবং আজ অবধি পর্যন্ত দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের লক্ষ কোটি কোটি মানুষের দুঃখ দুর্দশা থেকে লাঘব করার জন্য উনি কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আবারও বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিশ্ব মানচিত্রে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাই। বাংলাদেশ ছাত্রলীগ, আমরা একটা একটা অনর্বর জায়গায় রাজনীতি করি। বগুড়া একটা অনর্বর জায়গা, আপনারা জানেন। একটা অনর্বর জায়গায় রাজনীতি করি, তারপরে কিন্তু আমাদের সাংগঠনিক অবকাঠামো কিন্তু দুর্বল নয়। আমাদের সাংগঠনিক কাঠামো যথেষ্ট মজবুত। আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশের ন্যায় বগুড়াতেও সকল প্রোগ্রাম 5 আগস্ট পরবর্তী এমন কোনো যে মানে সকল প্রোগ্রাম আপনার কিন্তু বগুড়ায় কিন্তু পালিত হয়েছে। আমার নন্দীগ্রাম উপজেলায় আপনার আপনার এই সুদী ইউনূসের অবৈধভাবে ক্ষমতা দখলের প্রতিবাদে একদিন আমার 5 ইউনিয়নে একদিনে একই সময় 5টি মশাল মিছিল হয়েছিল। এবং বাংলাদেশ ছাত্রলীগের আপনি যে কথাটি বললেন, আমাদের খুবই দুঃখজনক যে বাংলাদেশ ছাত্রলীগের মানে বগুড়ায় উপজেলা পর্যায়ে অধিকাংশ উপজেলার কমিটি নেই। অধিকাংশ উপজেলার কমিটি নেই, না থাকার কারণে আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে সকল ছাত্রলীগের নেতৃবৃন্দগুলো আছে তারা একটু কষ্ট করতে হচ্ছে তাদেরকে। তো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমার আবেদন থাকবে যে বগুড়ার ছাত্রলীগকে সুসংগঠিত এবং গতিশীল করার জন্য সকল উপজেলা পর্যায়ে যেন কমিটিগুলো যেন মানে দ্রুত যেন দেওয়া হয়। কারণ কমিটি না দিলে, নেতৃত্বের যদি না দেওয়া হয়, নেতৃত্বে যদি কেউ না থাকে তাহলে দায়িত্ব কারো উপর চাপিয়ে দেওয়া যায় না। আর যখন নেতৃত্ব থাকবে তখন তার উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া যায়। তো আমি আশা রাখবো যে বাংলাদেশ ছাত্রলীগ যে বাংলাদেশ ছাত্রলীগের যে সোনালী অর্জন রয়েছে, সেই সোনালী অর্জনটিকে ধরে রাখার জন্য আগামী দিনে এই বাংলাদেশ ছাত্রলীগই বাংলাদেশকে পুনরুদ্ধারের ক্ষেত্রে নেতৃত্ব দিবে, এবং সেই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সকল অপশক্তিকে পদদলিত করে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরবেন ইনশাল্লাহ। আর তৃণমূলের কথা বলছেন, তৃণমূলের মানুষ এখনো আশাবাদী, তৃণমূল পর্যায়ের মানুষ এখনো আশাবাদী, তৃণমূলের মানুষ এখনো বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা যেহেতু বেঁচে আছেন এবং দেশরত্ন শেখ হাসিনাকে সর্বশ্রী মানুষ বিশ্বাস করে। উনি বলেছেন উনি বাংলাদেশে ফিরবেন, উনি রাষ্ট্র ক্ষমতার ভার উনি গ্রহণ করবেন। এই কথাটি বাংলাদেশের অধিকাংশ মানুষ, 90% অধিক মানুষ এটি বিশ্বাস করে। দেশরত্ন শেখ হাসিনা যখন বলেছেন উনি বাংলাদেশে ফিরবেন এবং দুঃখী বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বনির্ভর আত্মনির্ভরশীল বাংলাদেশ উনি গড়ে তুলবেন ইনশাআল্লাহ।